ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে উত্থান পতন হয়েছে প্রথমবারের মতো। ইনফ্যাক্ট দ্বিতীয় রাউন্ড থেকে পয়েন্ট টেবিলের টপে ছিল ম্যানচেস্টার সিটি, তারা নেমে গেছে। কারণ পয়েন্ট টেবিলটায় যদি আমরা চেঞ্জগুলো আগে একটু দেখে নিই, লিভারপুল তারা 6 ম্যাচে 15 পয়েন্ট, অর্থাৎ বোঝা হয়ে গেছে গেল রাতে লিভারপুল জিতেছে। আর্সেনাল তারা 3 নম্বরে রয়েছে, চেলসি 4 নম্বরে, অ্যাস্টন ভিলা 5 এবং ফুলহ্যাম তারা রয়েছে 6 নম্বরে। পয়েন্ট টেবিলের চেঞ্জগুলো কেন হলো? কারণ গেল রাতে বেশ কয়েকটা ম্যাচ ছিল এবং সেখানে চেলসি জিতেছে, লিভারপুল জিতেছে, আর্সেনাল জিতেছে, ব্যতিক্রম কেবলমাত্র ম্যানচেস্টার সিটি। ব্যতিক্রম কেবলমাত্র ম্যানচেস্টার সিটি, যেটাই এক্সপেক্ট করা হয়েছিল ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে, যে এই ম্যানচেস্টার সিটি রদ্রিকে ছাড়া কিরকম করবে সেটার একটা ফলাফল আমরা আর্লি কিক অফে পেয়ে গেছি। নিউক্যাসল এর সঙ্গে ম্যানচেস্টার সিটি ড্র করে বসেছে। আর্সেনাল তারা একদম শেষ মুহূর্তে 90 মিনিটের কিছু আগ পর্যন্ত 2-2 গোলের থেকেও তারা 4-2 গোলটা মনে হচ্ছিল আর্সেনাল সুযোগটা কাজে লাগাতে পারবে না, এমফ্যাটিক একটা উইন। চেলসি নিয়েও পরে কথা বলবো, লিভারপুলের কথা বলা দরকার, একটু ম্যানচেস্টার সিটি নিউক্যাসল থাকা দরকার। কারণ হচ্ছে তারা এই উইকটা শুরু করেছিল লিগ টেবিলের টপে থেকে, কিন্তু ওই যে রদ্রির না থাকাটা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা একটা ডেফিনেটলি মেন্টাল ব্যারিয়ার। তার উপর দিয়ে এরলিং হল্যান্ড, তিনি প্রথমবারের মতো গোল পেলেন না, এই সিজনে গোল পেলেন না। সবকিছু মিলে এটা পেপ গার্দিওলার জন্য একটা বড় ধাক্কা বলতে পারেন। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আর্সেনালের সাথে ম্যাচটাতেই তো রদ্রি ইনজুরিতে পড়লো। সেই ম্যাচে রদ্রি ইনজুরিতে পড়ার আগ পর্যন্ত ম্যানচেস্টার সিটি লিডে। সেই ম্যাচটা রদ্রি ইনজুরিতে পড়লো, ম্যানচেস্টার সিটি 2টা গোল কনসিড করলো। এই ম্যাচেও যদি আপনি দেখেন, সেখানে নিউক্যাসলের সাথেও তারা গোল কনসিড করলো। এবং গোলটা আসলে কিভাবে তারা কনসিড করলো, এডারসন তিনি সামনে এগিয়ে এসে ক্লিয়ারটা করতে চান, কারণ এছাড়া কোনো উপায় ছিল না অ্যান্থনি গর্ডনকে। এবং গর্ডন সেই সুযোগটা আসলে কাজে লাগিয়েছিলেন ম্যাচে। যদিও ম্যাচের শুরুতে ভার্দিওলের এই গোলেই ম্যানচেস্টার সিটি কিন্তু লিড পেয়েছিল। সিটির জন্য তো মানে বড় একটা ধাক্কাই, কারণ রদ্রিকে ছাড়া ম্যানচেস্টার সিটির সিজন কিন্তু লম্বা থেকে লম্বা আরো বেশি লম্বা হচ্ছে। ম্যানচেস্টার সিটি এখন তাদেরকে অভ্যস্ত হতেই হবে, এছাড়া কোনো অপশন তাদের কাছে নেই। কারণ প্রিমিয়ার লিগে তারা একটা ম্যাচ ড্র করেছে, ড্র করলো। এরপর তাদের চ্যাম্পিয়ন্স লিগের উইক শুরু হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে। গতকালকে নিউক্যাসল প্রথম দিকে একটু শেকিভাবে শুরু করলেও আস্তে আস্তে তারা ম্যাচের টেম্পোতে খুবই দুর্দান্তভাবে ফিরে এসেছিল। টোটাল শটসেও নিউক্যাসল কিন্তু ম্যানচেস্টার সিটির সঙ্গে ভালোই কম্পিট করেছে। শটস অন টার্গেটেও 4টা শটস অন টার্গেট, ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে 9টা। আপনি যখন দেখবেন যে ম্যানচেস্টার সিটির XG রেট 0.91, তখনই আসলে বোঝা যায় যে গতকালকে পেপ গার্দিওলার সাইড বেশ ভালো স্ট্রাগল করেছে। এখন পেপ গার্দিওলা এবং মিকেল আর্তেতার মাঝখানে প্রেস কনফারেন্স নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা চলছে, কিন্তু সেদিকে যাব না। তবে ম্যানচেস্টার সিটির জন্য এখন ওইটাই, রদ্রি না থাকাটা তাদের জন্য একটা জুজুর মতো ব্যাপার, যে রদ্রি তো নেই, আমরা হয়তো ম্যাচটা ওভাবে হয়তো ঠিকঠাকভাবে শেষ করতে পারবো না। সেটাই গতকালকে হলো। বাট এখনই টু আর্লি টু সে যে ম্যানচেস্টার সিটি স্ট্রাগল করবে কিনা, কারণ তাদের ওই সাইডে ম্যানুয়েল আকাঞ্জি গতকালকে বেশ ভালোই সাপোর্ট দিয়েছেন, রিকো লুইসও ভালো করেছিলেন। সো দেখা যাক এখন এভাবে কিভাবে তারা সেটেল করতে পারে। হল্যান্ডের গোল না পাওয়াটাও খুব যে ভোগাবে তা না, কারণ হল্যান্ড কি করতে পারেন আমরা দেখেছি। সো দেখা যাক। এবং গতকালকে তো আপনার হল্যান্ডকে তো পুরোপুরি একদম বোতলবন্দি যে ওয়ার্ডটাকে আমরা বলি, সেটাই করে রাখা হয়েছিল। এবং সেটার ফলে হল্যান্ড ওইভাবে আসলে স্পেসও কিন্তু খুব বেশি পাচ্ছিলেন না। এবং সিটি যে পয়েন্ট টেবিলের 2 নম্বরে নেমে গেল, সেটা নেমেছে লিভারপুল যখন আসলে ম্যাচটা জিতে নিয়েছে এরপর। এবং লিভারপুল তারা 2-1 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। মোহাম্মদ সালাহ তিনি শেষ দিকে এসে পেনাল্টি থেকে গোল করলেন। তবে একটা সময় মনে হচ্ছিল এখানেও কি কোনো অঘটন ঘটতে পারে কিনা, কারণ লিভারপুল যেভাবে গোলটা কনসিড করেছিল সেকেন্ড হাফে, উইলভসের ফরওয়ার্ড তিনি বলটা কেড়ে নিয়ে যেভাবে গোলটা করিয়েছিলেন, রায়ান আইত নুরি এসে দুর্দান্তভাবে সেই প্লেসিংয়ে ফিনিশটা করেছেন। কিন্তু তারপর মোহাম্মদ সালাহ তিনি দেখালেন বা তিনি প্রমাণ করলেন কেন তিনি প্রিমিয়ার লিগের কিং বলে পরিচিত। তিনি গোলও পেতে পারতেন মাঝখানে, সেটা সব বারে লেগে ব্যাক করেছিল, তবে পেনাল্টি থেকে তিনি কনভার্ট করলেন। লিভারপুলকে দেখে মনে হচ্ছে যে আর্নে স্লট তিনি এসে মোটামুটি লিভারপুলকে তার ফিলসফি, তার যে পাসিং ফুটবল, সেটাতে মোটামুটি ভালোভাবেই ড্রিল করে নিতে পেরেছেন। এবং সেই কারণেই উইলভসের সঙ্গে ম্যাচটা মোটেও সহজ ছিল না লিভারপুলের জন্য, মোটেও সহজ। যেই ম্যাচটা সহজ না সেই ম্যাচটাকেও তিনি বের করে আনলেন 2-1 গোলের একটা এমফ্যাটিক উইন দিয়ে। এবং ডিজার্ভিংলি লিভারপুল এখন টপ অফ দ্য টেবল। টপ অফ দ্য টেবিলে না থাকলেও গেলবার কিন্তু আমরা দেখেছিলাম যে শুরু থেকেই জমে উঠেছিল এই কন্টেস্টটা ম্যানচেস্টার সিটি আর্সেনালের মধ্যে। এইবারও যদি আপনি খেয়াল করেন যে
পয়েন্ট টেবিলের 1 থেকে 6 মধ্যে পয়েন্টের ডিফারেন্স কিন্তু পার্থক্য খুবই কম। অ্যাস্টন ভিলা একটা ম্যাচ তারা কম খেলেছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। সেই পয়েন্ট টেবিলে 11 থেকে 15, অর্থাৎ 5 পয়েন্টের মধ্যে কিন্তু দল রয়েছে আসলে 6টা। মানে কিরকম কম্পিটিশন এইবারের সিজনে হচ্ছে সেটা কিন্তু খুবই ক্লিয়ার, কারণ এটা নিয়ে আমরা 2-3 সিজন ধরেই হয়তো কথাবার্তা বলেছি যে প্রিমিয়ার লিগের কম্পিটিশনটা অনেক স্কুইজড হয়ে আসছে। লাইক আপনি যখন প্রথম 4-5টা টিমের মধ্যে দেখেন ডিফারেন্স খুবই কম, কিন্তু তারপর একটা ছোট ব্রেক থাকে, কিন্তু এরপর মিড টেবিলে আবারও ওই কনজেশন, এরপর একটা ব্রেক, তারপর লাস্টের দিকে কনজেশনগুলো থাকে। এবার সিজনে আসলেই কোয়ালিটি অফ ফুটবল হ্যাজ বিন রিয়েলি হাই। সেটা আমরা গতকালকে আর্সেনালের কাছ থেকেও দেখেছি। আর্সেনাল গতকালকে ম্যাচ ড্র করতে পারতো এবং লেস্টার সিটি দুর্দান্ত 2টো গোল করে আর্সেনালকে বেশ ভালোই চাপে রেখেছিল। সেখানে আর্সেনাল একদম শেষ মুহূর্তে 2টো গোলে লেস্টার সিটিকে তারা 4-2 গোলে হারিয়ে তাদের উইনিং রানটা শেষ পর্যন্ত ব্যাক করতে পেরেছে। লিয়ান্দ্রো ট্রসার তিনি প্রথম হাফেই গোল করেছিলেন। তারপর লেস্টার সিটি থেকে জেমস জাস্টিন একটা দুর্দান্ত স্ট্রাইক, দুটো গোলই তার ছিল, একটা হেডার থেকে ছিল এবং পরের গোলটা একটা দুর্দান্ত স্ট্রাইকে। তারপর আর্সেনাল একদম ম্যাচের ডেপথে শেষের দিকে এসে ওই সেট পিস থেকে আরেকবার একটা গোল তারা বের করে আনলো লাস্টের দিকে। হাভার্টস একটা গোল করে 4-2 গোলের একটা জয় এনে আর্তেতাকে মোটামুটি একটা স্বস্তি দিলেন। আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি আবারও তারা পয়েন্ট টেবিলে সমান বলতে পয়েন্ট তাদের সমান, কিন্তু গোল ডিফারেন্সে ম্যানচেস্টার সিটি আছে। আর্সেনালের জন্য এই জয়টা খুবই দরকার ছিল, কারণ গতকালকে ড্র করে ফেললে আসলে আর্সেনাল ভালোই পিছিয়ে পড়তো। এবং একটা সময় তো মনেই হচ্ছিল আপনার যে আর্সেনাল ওই শুরুর লিডটা ধরে রাখতে পারলো না, ম্যাচটা হয়তো ড্র করেই তাদের শেষ করতে হবে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, 3টা দলের পয়েন্ট এখন 14, ম্যানচেস্টার সিটি 14, আর্সেনাল 14 এবং সারপ্রাইজিংলি চেলসির 14 পয়েন্ট। যেই চেলসিকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিল, সেই চেলসি এখন 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অনেকদিন পর 4 নম্বরে বসে আছে, যেটা আপনি হয়তো মনে করতে পারবেন না কবে চেলসিকে আপনারা টপ 4-এ দেখেছিলেন একটা প্রপারলি ম্যাচ ডে শেষ হওয়ার পর। এবং টপ 4-এ বসে থাকার একটা বড় কারণ 4টা গোল করেছেন কোল পালমার, যেই রেকর্ডটা প্রিমিয়ার লিগে আর কারণে, সেটা হচ্ছে ম্যাচের প্রথম অর্ধে 4টা গোলের রেকর্ড এখন শুধুমাত্র এই কোল পালমারের। চেলসিতে আসার পর তিনি 3টা হ্যাট্রিকের মধ্যে করে ফেলেছেন। এবং চেলসি ব্রাইটনের ম্যাচটা ব্রাইটন যেভাবে শুরু করেছিল, সেখানে মনে হচ্ছিল ব্রাইটন তাদের আনবিটেন রানটা হয়তো ধরে রাখতে পারবে, কারণ ব্রাইটনই প্রথমে এগিয়ে গিয়েছিল, কিন্তু চেলসি এই ম্যাচে হয়তো 7টা কিংবা 8টা গোলও করতে পারতো, কারণ এমনও সুযোগ এসছে অফসাইডে তাদের গোল বাতিল হয়েছে। কিন্তু কোল পালমার তিনি বারবার প্রমাণ করে যাচ্ছেন কেন চেলসি তাকে এত হাইলি রেট করে। দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে গোল পেয়েছেন, বক্সে ফাঁকা থেকে তিনি গোল করেছেন, জেইডন স্যানচো তাকে দিয়ে গোল করিয়েছেন। লাইক মানে পারফেক্ট চেলসির মৌসুমটা শুরু হলো বলতে পারেন আপনি এখন। এবং এনজো ম্যারেস্কার এই দল কিন্তু মানে একটু সারপ্রাইজই করেছে, কারণ হচ্ছে যখন তাকে দায়িত্ব দেওয়া হলো এত লম্বা স্কোয়াড কাকে রেখে কাকে খেলাবেন এইসব নিয়ে নানা ধরনের বিতর্ক, আলোচনা, সমালোচনা সবকিছু হলো। তবে এর মধ্যে ব্যতিক্রম কোল পালমার, আপনি গতকালকের ম্যাচে 10 মিনিটের মধ্যে উনি 3টা গোল দিয়েছেন। মানে পিছিয়ে থাকা দলের হয়ে সেই দলটা তখন পেছানো, সেই দলটাকে সামনে নিয়ে আসলেন 10 মিনিটে 3টা গোল দিয়ে। এবং এই ম্যাচে যা হবার কিন্তু ফার্স্ট হাফেই হয়ে গেছে, মানে স্কোর লাইন 4-2 এবং প্রথমেই আসলে সবগুলো গোল হয়ে গেছে। চেলসির জন্য এই জেতাটা ডেফিনেটলি খুবই দরকার ছিল। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম জয় পেলেন এনজো মারেস্কা, সেটাও তো খুবই দরকার, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে মেন্টালিটির জায়গা থেকে, যে আপনি কোন মেন্টালিটি নিয়ে খেলছেন। আপনি গোলে পিছিয়ে পড়তেই পারেন, সেখান থেকে আপনাকে ফেরার জন্য তো কাজ করতে হবে, সেটাই আসলে চেলসি করে দেখিয়েছে। এবং সেজন্যই আসলে প্রিমিয়ার লিগের এই টেবিলটা আস্তে আস্তে জমে উঠেছে বেশ ভালো মতোই। এবং সেই টেবিল আরো জমে যাবে যদি আজকে রাতে অ্যাস্টন ভিলা তারা যদি জিতে নেয়, কারণ অ্যাস্টন ভিলা একটা ম্যাচ তারা কম খেলে আছে এখন পর্যন্ত। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ম্যাচ রয়েছে টটেনহ্যামের সাথে, এবং আজকে রাতে এই 2টা ম্যাচই আসলে বাকি। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যাম, এইটা আসলে নামে ভারে আজকে রাতের বিগ ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যামের লিগ পজিশন যদি আপনি দেখেন, তবে দেখবেন টটেনহ্যাম বসে আছে 10 নম্বরে, ম্যানচেস্টার ইউনাইটেড বসে আছে 11 নম্বরে, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কোনোভাবেই যায় না। এখন সেটাই হচ্ছে বড় কথা, যে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যামের বিগ ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেড কিভাবে কাম ব্যাক করতে পারে, নাকি টটেনহ্যামের আঞ্চ পোস্টেকোগ্লু তিনি যেইভাবে বলেছিলেন যে তিনি দ্বিতীয় সিজনে কিছু না কিছু জেতেন, সেই প্রমিসটা, সেই মানে তার কথাটা প্রমাণ করে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিলেও দিতে পারেন। কারণ গত সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিনি 2টো ড্র করেছিলেন। রেকর্ড যে খুব খারাপ তা নয়, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যেটা দুঃসংবাদ সেটা হচ্ছে FC 20 সঙ্গে তারা ড্র করে বসছিল, সো মোমেন্টাম তাদের সঙ্গে নেই। অন্যদিকে টটেনহ্যাম তারা একজন ম্যান ডাউন নিয়ে, একজন রেড কার্ড, তাদের রাদু ড্রাগুজিন রেড কার্ড দেখেছিলেন, সেই 10 জনের দল নিয়েও তারা কারাবাককে 3-0 গোলে হারিয়েছিল। সো মোমেন্টাম ডেফিনেটলি ম্যানচেস্টারের ম্যাচ হলেও টটেনহ্যামের দিকেই থাকবে মনে হচ্ছে। এবং অ্যাস্টন ভিলার ম্যাচও তো আসলে রয়েছে, অ্যাস্টন ভিলা জিতলে আসলে লিভারপুলের সাথে তাদের পয়েন্টটা হয়ে যাবে সেম, তবে গোল ডিফারেন্সে
2 নম্বরে আসলে থাকতে হবে অ্যাস্টন ভিলা। ডেফিনেটলি ইপসউইচের সঙ্গে ম্যাচ আপনি ধরে নেবেন হয়তো অ্যাস্টন ভিলা ম্যাচটা জিতেই যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.